ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই দুটো লাইন বলবো। আমাদের বেড়ে ওঠা, আমাদের পড়াশুনো, আমাদের ছত্রে ছত্রে প্রতিদিনের যাপনের মধ্যে জড়িয়ে আছে যে দুটো লাইন। হেথা একদিন বিরামহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। এটাই তো আমাদের ভারত। রবীন্দ্রনাথের কবিতায় ভারত তীর্থ, আর সেই রবীন্দ্রনাথের বাংলায় এখন নির্লজ্জ বেহায়া রাজনীতির আস্ফালন চলছে, তোষণের রাজনীতির চাষ চলছে। আসলে কি জানেন তো, ভোট বড় বালাই, ভোট চাই, যেন তেন প্রকারণে ভোট চাই। মানুষকে বুঝিয়ে হোক, ভুল বুঝিয়ে হোক, টোপ দিয়ে হোক, শায়েস্তা করে হোক, সবক শিখিয়ে হোক। আর যখন কিচ্ছু করে কোনো লাভ হচ্ছে না, তখন বিভাজন করে হোক। যেভাবে দেশ ভাগ হয়েছিল, ভাগ করে দাও, হিন্দু মুসলিম ভাই ভাই ঝামেলা লাগিয়ে দাও, অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে দাও, ভয় ধরিয়ে দাও। রাজনীতিকে আশ্রয় করে, রাজনীতিকে অস্ত্র করে প্রতি মুহূর্তে এক পক্ষকে ভুল বুঝিয়ে যাও। প্রকাশ্য মঞ্চ থেকে রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে সরাসরি তোষণের রাজনীতির অভিযোগ সামনে আসছে এবার স্পষ্ট, খোলাখুলি, খুলেআম। কারণ পঞ্চম দফা ভোট দরজায় কড়া নাড়ছে, ভোট প্রায় শেষের দিকে। মানুষজন বলছেন যে এখনো পর্যন্ত তৃণমূল সেভাবে দাঁত ফোটাতেই পারেনি, চারটে ফেজ অতিক্রান্ত হয়ে গেল, হাতে রয়েছে আরো 4 ফেজ, আরো 3 ফেজ। তাহলে চালিয়ে ব্যাট না করলে হবে কি করে? আর তাই চালিয়ে ব্যাট করার জন্য ভোট ব্যাংক রাজনীতি করো। অনেক হয়েছে, টোপ অনেক হয়েছে, কোপ অনেক দেওয়া হয়েছে, মানুষ তাও টোপেও খাচ্ছে না, টোপও গিলছে না, আর কোপ দিলে তাও সবক শিখছে না। অতএব নিজের ভোট ব্যাংকে সিকিউর করো। ভোটের মরশুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সত্যি সত্যি সবাইকে অবাক করে দিয়েছে, হতবাক করে দিয়েছে। রাত পোহালেই কাল পঞ্চম দফার ভোট, হিংসা অশান্তি রুখতে বাহিনী বাড়াচ্ছে রাজ্য। অতএব গায়ের জোরে বুথ দখল করা খুব একটা সহজ কাজ হবে বলে মনে হচ্ছে না। সিএ নিয়ে যাবতীয় মিথ্যে, ভয়, জুজু যখন কোনোটাই আর কাজে লাগলো না, তখন ভোট পেতে প্রকল্পের টোপ, কোপ, অনেক কিছু যখন কোনোটাই কিছু কাজে লাগলো না, তখন পঞ্চম দফার ভোটের আগে আবার সেই পুরনো ট্রাম্প কার্ড বার করলো তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নির্দিষ্ট ভোট ব্যাংকে তোষণের রাজনীতির পথে হেঁটে এবার হিন্দু সন্ন্যাসীদের ওপর আক্রমণের রাস্তা বেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি টার্গেটে হিন্দু সন্ন্যাসীরা। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে ইসকন, বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে সরাসরি তাদেরকে টার্গেট করলেন। ভাবনার বাইরে, শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য, শুধুমাত্র এই আশঙ্কা থেকে যে বোধহয় সংখ্যালঘু ভোট ব্যাংক বাম এবং কংগ্রেস জোটের দিকে শিফট হয়ে যাচ্ছে। বোধহয় কোথাও থেকে খবর পাচ্ছেন চতুর্থ দফার ভোটে যেখানে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল রয়েছে, সেখানে বোধহয় সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসকে ভরসা না করে, তারা তৃণমূল কংগ্রেসের দুধেল গায়ে থাকতে না চেয়ে নাকি ভোট দিয়েছেন বেশ কিছু ক্ষেত্রে বিজেপিকে, আর অন্যদিকে সিপিএম কংগ্রেস জোটকে। অশনি সংকেত দেখতে পেয়েছেন বোধহয়। আর তাই এবার নিজের ভোট ব্যাংকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য সরাসরি মঞ্চ থেকে হিন্দু সন্ন্যাসীদের আক্রমণ। রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকন। গতকালের বক্তব্যের পর তোলপাড় হয়ে গেছে রাজ্য রাজনীতি। সত্যি সবাই হতবাক হয়ে গেছেন। তাহলে এতদিন ধরে এত লম্বা লম্বা লিস্ট, এত ফরমান, এত খতিয়ান, সবটাই মিথ্যে। আসলে সবটাই হচ্ছে ভোট ব্যাংকে দেখে। এবং কোথাও এই আত্মবিশ্বাস তৈরি হয়েছে যে আসলে
যারা এই ভোট ব্যাংকের খেলা ধরে নিয়েছেন তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন না, ভোট দিচ্ছেন হয়তো বিজেপিকে। রাম মন্দির থেকে শুরু করে, রাম নবমী থেকে শুরু করে, এমনকি গীতা পাঠ, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, তৃণমূল কংগ্রেস রাম মন্দির নিয়ে, রাম নিয়ে, জয় শ্রীরাম ধ্বনি নিয়ে, গীতা পাঠ নিয়ে, রামনবমীর পুজো নিয়ে যে ধরনের মন্তব্য করে গেছে একের পর এক ভয়ঙ্কর, তারপর হয়তো বুঝে গেছেন মাননীয়া, কোথাও হয়তো সেই অশনি সংকেত পেয়ে গেছেন এরা আমাকে আর ভোট দেবে না, আর তাই জন্য সরাসরি আক্রমণ। কেন আমি কথাগুলো বলছি বলার আগে আপনাদের আগে শোনানো দরকার, আরও একবার বোঝানো দরকার যে আসলে ভোটের প্রচার মঞ্চকে ব্যবহার করে কি ভয়ঙ্কর কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল। শুনিনি একবার, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো, তারপর আসছি বাকি কথায়। সব সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। কিন্তু আমি জানি কয়েকজন, সবাই তো নয়। যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে, ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়, তাদেরকে আমি ভালোবাসতে পারি, আমি দীক্ষা নিতে পারি, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কেউ কেউ ভায়োলেট করছে, সবাই নয়। কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না, আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। কত উদাহরণ, কত তুলনা টেনে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেন স্বামী বিবেকানন্দের আদর্শকে বাঁচিয়ে রাখার জন্য স্বামী বিবেকানন্দের বাড়ি রিনোভেট করেছেন, তার জন্য আলাদা করে ক্রেডিট চান। রামকৃষ্ণ মিশনকেও নাকি তিনি বাঁচিয়ে রেখেছেন। সেই সময় যখন সিপিএম পাওয়ার কাট করে দিয়েছিল, মা বোনেরা গিয়ে তরিতরকারি কাটতো। আমি জানি না কোন রেফারেন্সে, কি তথ্য দিয়ে কি প্রমাণ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ধর্মকে অপমান করার রেওয়াজ তৃণমূল কংগ্রেসের আজকের নয় বোধ হয়। তোষণের রাজনীতি তো চলছেই, বহু পুরনো। 2019 লোকসভা ভোটে বিজেপির 18 আসন জয়ের পর মুখ্যমন্ত্রী একটি বিশেষ ধর্মকে দুধেল গাই বলে সম্বোধন করেছিলেন প্রকাশ্যে। আবার অযোধ্যায় রাম মন্দিরে গোটা দেশ যখন এক হয়েছেন, তখন তৃণমূল তার বিরোধিতা করে এসেছে। লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, তা নিয়েও রাজনীতি করা হয়েছে। এমনকি বিবেকানন্দ গীতা পাঠ নিয়ে কি বলেছে সেটাকেও অপভ্রংশ করে চালানোর চেষ্টা চলেছে। রাম পুজোর জন্য কোর্টে দৌড়তে হয়েছে যারা রাম পুজো করতে চেয়েছিলেন। রামনবমীর দিন, রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেদিন বিভিন্ন সময় রামনবমী থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে, এমনকি দুর্গা পুজোর ক্ষেত্রে পর্যন্ত একাধিকবার তার পুজো হোক, পুজোর ছাড়পত্র হোক, বিসর্জন হোক, প্রতি ক্ষেত্রে কোর্ট কাছারি করতে হয়েছে। আর এখন হট করে 5th ফেজ ইলেকশনের আগে হিন্দু সন্ন্যাসীরাও হয়ে গেলেন চোখের বালি। এই রাজ্যে কদিন আগে সাধুদের ওপর আক্রমণ নেমে আসে, সেই সময় কোনো প্রতিবাদ করেননি মুখ্যমন্ত্রী। গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছিল।
এই রাজ্যে গীতা পাঠও বয়কট করা হয় শাসকের পক্ষ থেকে, রাম পুজো বয়কট করা হয়, রাম নবমীর নিয়ে প্রশ্ন তোলা হয়, রাম নবমী নাকি শুধুমাত্র হিংসা ছড়ানোর জন্য কেউ কেউ করেন, অদ্ভুত সমস্ত যুক্তি আওড়ানো হয়, তাও প্রকাশ্যে মঞ্চ থেকে। আর এখন দফা বাড়তেই ভোট ব্যাংকে হয়তো ফাটল বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস, তাই কি কোমর বেঁধে সেই কোট আনকোট দুধেল গাইদের মন জয়ের চেষ্টা চলছে। কিন্তু আদৌ কিভাবে মন জয় করা যায়? অনেক তো ভয় দেখানো হয়েছিল, জুজু দেখানো হয়েছিল, ধর্ম কেড়ে নেওয়ার ভয়ও চলেছিল। এইসব দিয়ে কি সত্যি ভোট বৈতরণী পার হওয়া যায়, নাকি নির্দিষ্ট সম্প্রদায়ের লোকের সত্যি সত্যি মন জয় করা যায়? ডেভেলপমেন্ট ছাড়া, চাকরি ছাড়া, উন্নয়ন ছাড়া, শিক্ষা ছাড়া, শুধুমাত্র এই সমস্ত ট্রাম্প কার্ড ইউজ করে সত্যি নিজস্ব ভোট ব্যাংক বানানো যায় কি? সব কিছু ছাপিয়ে দেশের গর্ব রামকৃষ্ণ মিশন, মঠ, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ, তাদের অসম্মান করলে, গোটা বিশ্বের সেবার জন্য যারা প্রসিদ্ধ তাদের অসম্মান করলে সত্যি নির্দিষ্ট ভোট ব্যাংককে সিকিউর করা যায়? মানুষ কি সত্যি এখন এত বোকা? মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। ভোট পেতে তোষণের এমন ঘৃণ্য রাজনীতি নিয়ে সরব হয়েছে সাধু সন্ত সমাজও। তারা কি বলছেন দেখাবো, তারপর আসছি আজকে যারা রয়েছেন আমাদের অতিথি তাদের কাছে। ব্যাখ্যা করবো বলতে ওটা পাগলি যাকে বলে, সে একটা পাগলি, তার কথার কিছুই ঠিক নাই। প্রাইম মিনিস্টারকে উল্টা পাল্টা কথা, যেটা হওয়া উচিত না, একটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সে বলে না। এটা মাথা খারাপ ছাড়া আর কি হতে পারে? উনি গৃহস্থ ব্রাহ্মণ কন্যা হয়ে হিজাব পরে, নামাজ পড়ে, বিশেষ এক সম্প্রদায়ের মানুষের তাবেদারি করে দুধেল গাইদের যেভাবে উনি পৃষ্ঠপোষকতা করছেন, উনি নিজে হিন্দু কিনা সেটাই কখনো কখনো সন্দেহ হয়। এই কথা উনি যদি কোনো মৌলবী সম্পর্কে বলতেন, এই কথা উনি যদি কোনো ফাদারকে নিয়ে বলতেন, তাহলে বুঝতাম যে ওনার ভেতরে অনেক ক্ষমতা আছে। মমতা ব্যানার্জি যে বক্তব্য রেখেছেন আমার সম্পর্কে, আমি পশ্চিমবঙ্গের সমস্ত ভারত সেবাশ্রম সংঘের অনুগামী যারা ভক্ত হিতৈষী, বিভিন্ন মঠ মন্দির সাধু সন্ন্যাসীদের কাছে আবেদন, এটা শুধু কার্তিক মহারাজের অপমান নয়, ভারতবর্ষের সন্ন্যাসী সমাজের অপমান। সমস্ত সন্ন্যাসীদের প্রতিবাদের জন্য আমি আহ্বান জানাচ্ছি, আগামীকাল থেকে যে যেখানে আছেন আপনারা প্রতিবাদে গর্জে উঠুন। যারা এই মুহূর্তে সোজাসুজি স্বর্ণালীর প্যানেলে রয়েছেন তাদের সঙ্গে এক এক করে আলাপ করে নিই। উপস্থিত রয়েছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ, রয়েছেন সাংবাদিক নির্মাল্য মুখার্জি, রয়েছেন রাজনৈতিক কর্মী শাসকের পক্ষে যিনি বলবেন অনিন্দ্য সিনহা রয়, এবং বাইরে থেকে আমাদের সঙ্গে যোগদান করবেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার এবং ভারত সেবাশ্রম সংঘের সহ সভাপতি কার্তিক মহারাজ, যার নাম করে সরাসরি তাকে টার্গেট করে তার নাম করে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সরাসরি আসছি শুরুতেই স্বামী অম্বিকানন্দ মহারাজের কাছে। এর আগে একাধিকবার বিভিন্ন সময়তে লম্বা তালিকা শুনেছি আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কোন কোন মন্দির তৈরি করে দিয়েছেন, মানে তৈরি করে দিয়েছেন, শুধুমাত্র রিনোভেশন, তার সামগ্রিক উন্নয়ন, রং করে দেওয়া, সিঁড়ি বানিয়ে দেওয়া নয়। হয়তো সেটা কথার প্রসঙ্গে, কথার পৃষ্ঠে বলতে গিয়ে অনেকে মজা করেছেন, হাসাহাসি করেছেন যে তিনি কি এত মন্দির তৈরি করে দিয়েছেন, কিন্তু বলেছেন তিনি বলার সময় লম্বা তালিকা বলে গেছেন। তার সঙ্গে বলেছেন কোথায় 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 জমি দিয়েছেন, তার সঙ্গে বলেছেন যে এখানেও দীঘাতে নতুন করে সেখানে নতুন নতুন মন্দির তৈরি হবে। বিভিন্ন সময় মন্দিরের এত এত লম্বা লিস্ট করে খতিয়ান যিনি দেন, তিনি আজকে পঞ্চম দফা নির্বাচনের আগে আগে ভোট প্রচারের ময়দান থেকে সরাসরি টার্গেট করলেন কিছু, তিনি বলছেন সবাই নয়, কিছু, কিন্তু হিন্দু সাধু সন্তদের। আপনাদের কাছে প্রত্যাশিত ছিল এটা? কিছুটা কিছু বলতে উনি কি বোঝাতে চাইছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সরাসরি বলতে চাই, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগা গোড়া হিন্দু বিরোধী।
আগাগোড়া হিন্দু বিরোধী। কেন বলছি এই কথা? আমি স্বর্ণালী আপনাকে একের পর এক তালিকা দেব। প্রথম, দুর্গা পূজার মা দুর্গার বিসর্জন মহরমের তাজিয়া শোভাযাত্রা নিয়ে যাবে বলে সেই বিসর্জনকে উনি আটকানোর চেষ্টা করেছেন একাধিকবার। দ্বিতীয়, ওনার দলের নেতা, ওনার রত্ন, ওনার অনুপ্রাণিত জীব, কুকুরের ডায়ালিসিস করা ডাক্তার নির্মল মাঝি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদার সাথে তুলনা করেছেন। শারদা মায়ের পুনর্জন্ম হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুধু তাই বলেননি, বলেছেন সেটা নাকি রামকৃষ্ণ মিশনের প্রাচীন সাধুদের মুখে উনি শুনেছেন। আমি তো কোশ্মিনকালে কখনো শুনি। তৃতীয়, ওনার দলের সম্পদ যাদবপুর লোকসভা কেন্দ্রের এবারের ওনার নির্বাচিত প্রার্থী সায়নী ঘোষ, যিনি দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ, যাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষ শুধু নয়, সনাতন মত এবং পথকে যারা শ্রদ্ধা করেন তাদের সবার অন্তরের আত্মা দেবাদিদেব মহাদেবকে জন্ম নিরোধক দ্রব্য পরিয়েছেন, নিষিদ্ধ দ্রব্য। তারপর ওনার বনগা লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাস ওনাকে ভগিনী নিবেদিতার সাথে তুলনা করেছেন। ওনার দলের সাংসদ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি নির্বাচন লড়েছেন মহুয়া মৈত্র, তিনি মা কালী সম্পর্কে কুৎসিত কদর্য মন্তব্য করেছেন। এতগুলো ঝুড়ি উদাহরণ আপনাকে স্বর্ণালী দিলাম, এর মধ্যে কোনো জায়গাতে মমতা ব্যানার্জি কোনোদিন প্রতিবাদ করেন। অম্বিকানন্দ মহারাজ, আমি আপনার উদাহরণগুলো শুনলাম, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই এতগুলো ক্ষেত্রে কোথাও আমি শুনিনি কোনো ধরনের মন্তব্যকে প্রকাশ্য মঞ্চ থেকে কন্ডেম করেছেন। সেই বিষয়টাকে নিয়ে তিনি কড়া প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলেছেন যে না, উচিত হয়নি, এই ধরনের মন্তব্যে প্রতিবাদ করেছেন তিনি, আজ পর্যন্ত শোনা যায়নি। এমনকি প্রকাশ্য মঞ্চ থেকে যখন মতুয়া গড়ে দাঁড়িয়ে তিনি একের পর এক উন্নয়নে ফিরিস্তি দিচ্ছেন, সেই সময় তিনি মতুয়া ধর্মগুরু সম্পর্কে পর্যন্ত হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরকে ভুল নাম বলেছেন তিনি, জানিয়ে মতুয়ারা তীব্র প্রতিবাদ করেন। তার জন্য পর্যন্ত দুঃখ প্রকাশ করতে তিনি প্রায় কয়েক মাস কাটিয়ে দিয়েছেন। তারপর তিনি বলেছেন স্লিপ অফ টাং, হতেই পারে এরকম। আমি জানি না যে ভোট প্রচারের এই মঞ্চকে পরবর্তীকালে তিনি স্লিপ অফ টাং বলে কাটিয়ে দেবেন কিনা, কিন্তু মনে হচ্ছে না, মনে হচ্ছে একদম ভাবনা চিন্তা করেই এই মন্তব্য তিনি করেছেন। দুটো হতে পারে, হয় একদম যেভাবে কোথাও সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ হচ্ছে, সংখ্যালঘু ভোট ব্যাংক আর তৃণমূলের নিজস্ব সম্পত্তি হয়ে থাকছে না, সেটা ইতিমধ্যে আঁচ পেয়ে গেছেন চতুর্থ দফা হয়ে যাওয়ার পর। আর দ্বিতীয়ত হতে পারে যে কিছু শ্রেণীকে, কিছু এই সাধু সন্তদের আক্রমণ করে যারা তাদের জন্য ভোট করছেন জেনে নিয়েই একেবারে আরও একবার এই সংখ্যালঘু ভোট ব্যাংককে কাছে টানার চেষ্টা, একটা বিভাজন, যাতে একটা শ্রেণীও প্রতিবাদ করেন আর একটা শ্রেণী প্রতিবাদ করছে, পাল্টা গর্জে উঠছে, একটা বেশ অদ্ভুত রকমের তুমি আমি ওরা আমরা ভাই একটা চূড়ান্ত অশান্তির পরিবেশ বাতাবরণ তৈরি হয়ে যাবে এই নির্বাচনের মধ্যে। সেটা হতে পারে, কারণ এর আগেও একাধিকবার আমি দেখেছিলাম বিভিন্ন সময় মিছিল থেকে শুরু করে, পুজো থেকে শুরু করে তিনি তো প্রকাশ্য মঞ্চ থেকে এরকম ভবিষ্যৎবাণী করেছেন। এর আগে মিছিল নিয়ে যাচ্ছে, এখানে অশান্তি হওয়ার জন্য মিছিল করছে, আমি জানি এই দিন এই তারিখে অশান্তি হবে, হিংসা হবে, তিনি তো ভবিষ্যৎবাণী করেছেন এর আগে একাধিকবার। আমি আসবো অম্বিকানন্দ মহারাজ আপনার কাছে, অনিন্দ্যবাবুর কাছে আসবো, অনিন্দ্য সিনহা রয়। তবে তার আগে জানি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র সৌমিক রাহা এবং শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, প্রত্যেকেই যোগদান করেছেন। আমি আসবো অনিন্দ্যবাবুর কাছে। অনিন্দ্যবাবু, প্রকাশ্য মঞ্চ থেকে এই ধরনের কথা ভোটের প্রচারের সঙ্গে কি সম্পর্ক বলুন তো এর? ভোটের প্রচার হয়, একজন শাসক দল যখন ভোটের ময়দানে নামে তখন প্রচার হয় আমি কি করেছি, যতই অভিযোগ থাক চুরি দুর্নীতির মানা যায়, তবু লক্ষ্মীশ্রী, শ্রী সাথী ভান্ডারের প্রমোশন মানা যায়। একজন শাসক দল তিনটে টার্মে নির্বাচিত, তারা তো প্রমোশন করবে, তারা তো বলবেন মানুষের কাছে আমি কি করেছি। উন্নয়নের কথা মানা যায়, যতই দুর্নীতির অভিযোগ থাক, যতজন জেলে থাক, কিন্তু এই প্রচারের মঞ্চ থেকে এই ধরনের মন্তব্য, সরাসরি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য, ধর্মীয় বিভাজনের মন্তব্য, নির্দিষ্ট ভোট ব্যাংকে তোষণ করার মন্তব্য, এ কেমন রাজনীতি? সোনালি, আপনার প্রশ্নের এক এক করে উত্তর দিই। দেখুন, বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে এটা নতুন কিছু নয়, ওদের এজেন্ডাতেই মন্দির নির্মাণের কথা ছিল এবং সেটা তারা করেছে। এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, বিজেপি তার নিজস্ব ব্যাপার, আমি এটা ঢুকতে চাই না। আমার সমস্যাটা হলো আপনাদের বাড়িতে কিছুক্ষণ আগেই পরমানন্দ মহারাজজি বা আরেকজন মহারাজের কথা বললেন, উনি বলছেন, কেউ বলছেন উনি পাগলি। কাকে বলছেন? মুখ্যমন্ত্রীকে বলতে পারেন তো, ঠিক আছে আসছি। আরেকজন কি বলছেন, পরমানন্দ মহারাজজি
যে উনি একটা বিশেষ সম্প্রদায়ের লোকের হিজাব পরেছেন, তাকে দুধেল গাই, এইসব অনেক কিছু কথা বলছেন। আচ্ছা, প্রধানমন্ত্রীকে এই কথা বলতে পারবেন তো? আমার হাতে একটা ফটো আছে, আপনাদের কাছে থাকবে না হয়তো। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পাগড়ি পরে রান্না করছেন, যদিও আগুনটা জ্বলছে না, যাই হোক, পাগড়ি পরে রান্না করছেন। শিখ সম্প্রদায়ের মানুষকে ওখানে গেছিলেন, উনি পাগড়ি পরেছেন। বলতে পারবেন তো প্রধানমন্ত্রীকে কেন পাগড়িটা পরেছেন? যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে বলে আপনারা দুধেল গাই, অমুক তুসুক পাগলি, যে কথা বলতে পারবেন তো প্রধানমন্ত্রীকে? দেখে নিন পারবেন কিনা, দম থাকলে বলে দেখান। আমার প্রথম বিষয় হচ্ছে দুধেল গাইটা অন্য কোন রাজনৈতিক দল বলেনি, অন্য কোন নেতারা বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজ মুখে বলেছেন যে লোকে বলে আমি দুধেল গাইদের দেখি বেশ করি, যে কোনো দুধ দেয় তার লাঠি সহ্য করা উচিত। প্রধানমন্ত্রীর পাগড়ি পরার মধ্যে আমি কোনো কিছু সাধারণ দেখছি না, কারণ পাগড়িটা শিখ সম্প্রদায়ের একটা বিষয়। প্রধানমন্ত্রী হিজাব বোরখা পরে নামাজ পড়েননি, প্রধানমন্ত্রী হিজাব পড়েননি, তোষণের রাজনীতি করেননি প্রধানমন্ত্রী। এক এক করে প্লিজ প্লিজ আপনাদের কথা মানুষজন শুনছেন, আমি সবাইকে অনুরোধ করব প্রতিটা না শুনে নিন, আমার সমস্ত অতিথিদের আমি অনুরোধ করব মানুষজন আপনাদের কথা শুনছেন, যদি আপনাদের ইচ্ছে থাকে আপনাদের কথা শোনানোর, তাহলে প্লিজ এইভাবে একে অপরের কথার উপর ঝাঁপিয়ে পড়বেন না, একটু বলতে দিন একজন। কারণ তো আপনি বলুন, এই যে ভারত সেবাশ্রম বলুন, রামকৃষ্ণ মিশন বলুন, এরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য এরা কাজ করে। এখানে কোনো রাজনীতির জায়গা নেই। রাজনীতির দলগুলো তারা রাজনীতি করবে, সেটা অন্য পাঠ, গণতন্ত্রের সেটা অন্য পাঠ, কিন্তু ইনারা সেখানে থাকেন না। আজকে যে মহারাজের জন্য উনি কথা বলেছেন, কার্তিক মহারাজজি, তিনি এরকম ধরনের কিছু কথা বলেছেন বলে অভিযোগ শোনা যায়, এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম প্রচার করা হচ্ছে, তার উনি বিরোধিতা করেছেন। এটা কি অন্যায়? কোনো লোক সে ধর্মীয় জায়গায় থেকে যদি যে কোনো রাজনীতি দলে দুয়ে চারটা আপনি নিজেও করতে পারবেন, খুব সহজ অঙ্ক। এখানে কদিন আগে, কয়েক মাস আগে হয়ে গিয়েছিল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। তার মূল উদ্যোক্তা কে ছিলেন? যে গীতা পাঠ তৃণমূল কংগ্রেস বয়কট করেছিল, গীতা পাঠের কি প্রয়োজনীয়তা বলেছিল, এমনকি গীতা পাঠ নিয়ে স্বামী বিবেকানন্দের বক্তব্য পর্যন্ত বিকৃত করা হয়েছিল। এবং সেই মূল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের মূল উদ্যোক্তার নামটা কি জানেন? কার্তিক চন্দ্র মহারাজ, কার্তিক মহারাজ। অতএব দুয়ে চারটা হয়ে যায়। হঠাৎ করে সবার মাঝখান থেকে নির্দিষ্ট করে নাম করে বলার জন্য কাকে বলছেন, কি জন্য অ্যাটাক করছেন, কাদের তোষণ করার জন্য, কাদের খুশি করার জন্য, এই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক নয় কি? না না, একদমই নয়, ভুল করছেন। এটা নয়, আপনি বলুন না এই রাজ্যে দুর্গাপুজো করার জন্য কোর্টে দৌড়তে হয়। দুর্গাপুজোর বিসর্জনে কোথায় ইজেডসিসিতে বিজেপি দুর্গাপুজো করার জন্য কোর্টে দৌড়তে হয়েছিল। এই রাজ্যে বিসর্জন করার জন্য কোর্টে দৌড়তে হয়। এই রাজ্যে আমি আসছি, রামনবমীর মিছিলের জন্য কোর্টে দৌড়তে হয়, রাম পুজো করার জন্য কোর্টে দৌড়তে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করা উচিত। আমি দুধেল গাইদের সমর্থন করি, বেশ করি। তৃণমূল কংগ্রেস কোন ধর্ম নিরপেক্ষভাবে তারা একটা পার্টি, আমরা সমস্ত ধর্মকে মান্যতা দিই। আমি আসবো, আমি বাকিদের কাছে আসবো, তবে তার আগে দুটো বক্তব্য শোনাবো। আমি কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম যে কিভাবে রামনবমীর মিছিল থেকে সরাসরি হিংসার উস্কানি দেওয়া যায় বলে একদম আত্মবিশ্বাসের সঙ্গে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশি দিন না, কয়েকদিন আগের কথা আমি দেখছিলাম, সেই বক্তব্যটা রয়েছে 17 তারিখ কি হবে তিনি আগে থেকে ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, প্রত্যেক ক্ষেত্রে করেন। তিনি বলেন যারা নাকি রামনবমী মিছিলে হেঁটেছে তাদের নাকি উদ্দেশ্যই তাই, এবং উল্টো দিকে বলেন যে উল্টো দিকে যারা রয়েছেন অর্থাৎ ভিন্ন সম্প্রদায়, সংখ্যালঘু বলে যাদেরকে আমরা বলি, তাদের নাকি রমজান মাস চলে, তারা সে সময় ফল মিষ্টি খান, তারা শান্ত থাকেন, এনারা যান হচ্ছে অশান্তি করার জন্য। এই ধরনের মন্তব্য প্রথম নয় স্যার, এই ধরনের মন্তব্য বারবার, এবং মজার ব্যাপার হচ্ছে ভোট আসলেই এই ধরনের মন্তব্যের সংখ্যা বাড়তে থাকে, যেন মনে হয় খুব ঠান্ডা মাথায় বলা হচ্ছে। আর এই ধরনের মন্তব্য নিয়ে প্রশ্ন করলে যারা বলেন যে তৃণমূল কংগ্রেস কোনোদিনও সংখ্যালঘু নিয়ে কিচ্ছু বলেননি, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো তোষণের কথা বলেননি, তাদের জন্য আরও একটা বক্তব্য শোনাবো এই বক্তব্যের পর। সেটা হচ্ছে এই দুধেল গাইয়ের কথা কবে কখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন। দুটো বক্তব্য শোনাই, আমার টিমকে বলবো প্লিজ ব্যাক টু ব্যাক দুটো মন্তব্য প্লে করতে। আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে
আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবেন, কিন্তু কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়, আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়। অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যাগুরুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না। আর আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। দাঙ্গা করে ভোটে পয়দা লুটতে চায়। দাঙ্গা করা ছাড়া, মিথ্যে কথা বলা ছাড়া, ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। 2019 যখন হঠাৎ করে রাজ্যে বিজেপি একসঙ্গে অনেকগুলো আসন পেয়ে যায়, তারপর প্রেস কনফারেন্সে এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল। আমি নির্মাল্য মুখার্জি আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, এবং তার কাছে আসবো। সঙ্গে সঙ্গে সৌমিক রাহাও রয়েছেন, যোগাযোগ করার চেষ্টা করছি কার্তিক মহারাজের সঙ্গে। আমি নির্মলবাবু একটু আপনাকে একটু বিরত করছি। একবার কার্তিক মহারাজ আমাদের সঙ্গে যোগদান করেছেন, একবার খুব সংক্ষেপে ওনার রিয়াকশন নিয়ে নেব। কার্তিক মহারাজ, যে ধরনের অভিযোগ করেছেন, আজকে সারাদিন আমরা দেখেছি বিভিন্ন স্তর থেকে প্রতিবাদ জানানো হয়েছে। আপনি কি বলবেন? প্রত্যাশা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের মধ্যে ধরনের মন্তব্য, তাও সরাসরি আপনার নাম উল্লেখ করে? অনেকেই বলছেন যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের আপনি মূল উদ্যোক্তা ছিলেন, সেই জন্যই বোধহয় আপনার ওপর বাড়তি কোথাও রাগ গিয়ে পড়েছে। আপনি কি বলবেন? ভীষণভাবে এটা দুঃখিত যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের কথা বলবেন। ভারত সেবাশ্রম সংঘ শত বৎসর যাবৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সেবা কাজ করছে, সর্বজনবিদিত। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশংসা করলেন না, তার জন্য ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনের কিচ্ছু যায় আসে। আমরা সন্ন্যাসী, আমরা সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, আর অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। আমি বিবেকানন্দ বলছি। ভারত সেবাশ্রম সংঘ সন্ন্যাসী যখন দেশ বিপন্ন হয়, যখন জাতি বিপন্ন হয়, যখন ধর্মের প্রতি আঘাত আসে, তখন আমরা সোচ্চার হই। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের শিক্ষা। আমি কার্তিক মহারাজ সেই আচার্যদেবের শিষ্য, তার মন্ত্রে আমি দীক্ষিত। আমি মুর্শিদাবাদ জেলায় 40 বছর যাবৎ কাজ করছি। 12টা স্কুল চলছে, 4টে হাই স্কুল, এবং দুটি বড় বন্যার কাজ করেছি। টর্নেডো যে গোকর্ণতে হয়েছিল তার কাজ করেছি। মুর্শিদাবাদ জেলার হিন্দু, মুসলমান সমস্ত রাজনৈতিক দলের লোক আমাদের চেনেন। সুতরাং তারা আমার কাছে বিভিন্ন সময় আসেন সাহায্য। রিসেন্টলি যা আমাদের মুর্শিদাবাদ জেলায় হয়েছে, প্রত্যেকটা মসজিদের সামনে দিয়ে, রাস্তার ধারে মসজিদ, তার সামনে দিয়ে আমাদের সব যাত্রী নিয়ে যাওয়া হয়, বলহরি বল বন্ধ হয়ে যায়, বিসর্জনের বন্ধ হয়ে যায়। তারা তাজিয়া বাজাবে, তারা ঢাকি বাজাবে, তারা একই ঢাকি একই মুচিকে নিয়ে তাদের মহরম তাজিয়ায় কোনো অসুবিধা হয় না। আমাদের হিন্দুদের যখন শোভাযাত্রা বের হয় তখন অসুবিধা হয়, প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়। ওই কোনো রাজনৈতিক দলের দাদা দিদি তারা কেন বলেন না? এই 5 বছর আগে আমাদের শোভাযাত্রা আমরা গিয়েছিলাম, এই 50 বছর যাবৎ সেই শোভাযাত্রা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে করতে হয়। আজকে আমাদের গ্রামে একদমই আপনার কথা যদিও খুব স্পষ্টভাবে আমাদের কাছে আসছে না, আমি আবারও একবার আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো, কারণ কথা স্পষ্ট আমি নিজেও বুঝতে পারছি না। আমি আসছি আপনার কাছে, আমি খুব সংক্ষেপে একবার আসবো নির্মল মুখার্জির কাছে। নির্মলবাবু, বিবেকানন্দের বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে, না হলে কোথায় থাকতো? মানে এই আপনাদের এই মেয়ে ছিলেন বলেই সিপিএম যখন পাওয়ার বন্ধ করে দিয়েছিল, লিখে রাখছিলাম, সিপিএম যখন পাওয়ার বন্ধ করে দিয়েছিল, মা বোনেরা আসতো তরিতরকারি বানাতে, সিপিএম পাওয়ার কাট করে দিয়েছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কোথায় কি হতো?
তার জন্য বিবেকানন্দের বাড়ি তৈরি হয়েছে। বিবেকানন্দকে বাঙালির মননে বাঁচিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ক্রেডিট নিতে চাইছেন শুধুমাত্র বাড়ি রিনোভেট করেছেন বলে। টার্গেটে চলে এসছে রামকৃষ্ণ মিশনও। আপনি নিজে রামকৃষ্ণ মিশনের সঙ্গে এত ওতপ্রোতভাবে জড়িত, আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাইব নির্মলাবাবু। না দেখুন, আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রেফারেন্স ছাড়া কথা বলার অভ্যেস আছে। উনি যেগুলো বলে যান, কিছু কথা মন গড়া থাকে, কিছু কথা উইদাউট রেফারেন্স বলেন। সুতরাং ওর সব কথা যদি আপনি ধরেন তাহলে মুশকিল হয়ে যাবে। এটা হলো প্রথম। স্বামীজির বাড়ি নিয়ে কিভাবে স্বামীজির বাড়ি তৈরি হয়েছিল সেটা আমার লেখা ছিল। আমি যে কাগজে কাজ করতাম সেই কাগজের সম্পাদকেরও ভূমিকা ছিল, এবং ওই সময় যিনি সাংসদ ছিলেন, এখনও তিনি আছেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তার যথেষ্ট কন্ট্রিবিউশন ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই হিসেবে হয়তো বলার চেষ্টা করছেন যে যেহেতু তৃণমূলের উনি সাংসদ ছিলেন সেই জন্য এটা হয়েছে। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আপনি একটা জিনিস দেখুন, আমি কোনো ধর্মীয় বিভাজন কিংবা রাজনীতির মধ্যে যাচ্ছি না। আজকে প্রাইম মিনিস্টারও ঠিক একই রেফারেন্সে গেছেন। আমাদের সামনে একটা সংবিধান আছে, সেই সংবিধানটা এখন অবধি ধর্মনিরপেক্ষতা কথাই বলা হয়, এবং এটা আশা করা হয় সেই সংবিধানকে শপথ নিয়ে যারা রাজনৈতিক প্রতিনিধি কিংবা জনপ্রতিনিধি হন সেটা তারা পালন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যদি ধরেও নিই যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি, এটা আমাকে ধরে নিয়ে এগোতে হচ্ছে। তার কারণ হচ্ছে উনি যে ধর্মনিরপেক্ষ ব্যক্তি, এই বিশ্বাসযোগ্যতাটা উনি তৈরি করতে পারছেন না যে কোনো কারণেই। যেমন ধরুন, নরেন্দ্র মোদী যা কিছুই করেন উনি বলেন, সঙ্গে সঙ্গে এই জায়গায় উনি পৌঁছে যান যে এটা একটা ধর্মীয় কার্যকলাপ। একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোনো অ্যাকশন ধর্ম রিলেটেড, সঙ্গে সঙ্গে সেটা চলে যায় ধর্মনিরপেক্ষতার আড়ালে ধর্মীয় কাজ হিসেবে উঠে আসে। এটাও তো তীব্র মেরুকরণের চেষ্টা নয় কি? ভোটের নির্বাচনের মধ্যে ধরনের মন্তব্য যাতে ক্লিয়ারলি পোলারাইজেশন করা, যাতে মেরুকরণ করে দেওয়া যায়, দুই সম্প্রদায় ভাগাভাগি করে দেওয়া যায়। একটা জিনিস নোটিস করুন, উনি কার্তিক মহারাজকে টার্গেট করলেন, এবার সেই সঙ্গে জুড়ে দিলেন রামকৃষ্ণ মিশন, জুড়ে দিলেন ইসকন, ভারত সেবাশ্রম, সব একসাথে গণ। কিন্তু যে কথাটা আপনারা মিস করে যাচ্ছেন সেটা হচ্ছে উনি একটা খুব সাংঘাতিক কথা বলছেন, দিল্লি থেকে সমানে নির্দেশ আসছে। এই যে রেফারেন্সটা কি? এই একই রকমভাবে যখন রাজীব কুমারকে সিবিআই অ্যারেস্ট করতে গিয়েছিলেন, উনি বলেছিলেন এই পুরো প্ল্যানটাই হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। কোনো রেফারেন্স আছে? উনি এই ধরনের কথা বলেন না, কিন্তু উনি এই ধরনের, আপনি বলছেন ওনার কথা সবসময় ধরার দরকার নেই, কিন্তু সবসময় না ধরতে ধরতে কোন জায়গায় দাঁড়িয়েছি আমরা? উনি প্রশাসনিক প্রধান, উনি মুখ্যমন্ত্রী, উনি প্রকাশ্য মঞ্চ থেকে বলে দেন হিংসার তারিখ, যে কথা আমরা আজ পর্যন্ত বলতে পারতাম না। বাকি রাজনৈতিক দল বলতে পারে না, বাকি কোনো নেতা বলতে পারে না। ওনার প্রশ্রয় এখন মুর্শিদাবাদের নেতারা বলছেন যে মুর্শিদাবাদে ওরা 30 আমরা 70 কেটে ভাসিয়ে দেবো, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। এই ধরনের মন্তব্য শুনতে হচ্ছে আমাদের আজকে। মানুষ সাহস পাচ্ছে, স্পর্ধা পাচ্ছে। আপনি অনেকগুলো উদাহরণ দিতে পারেন, এর পাল্টা উদাহরণও হবে, আবার তার পাল্টা হবে, কিন্তু আমার প্রশ্নটা তা নয়। আমার প্রশ্নটা হচ্ছে একজন মানুষ যাকে ধর্মনিরপেক্ষ হওয়ার কথা জনপ্রতিনিধি হিসেবে, তিনি সেই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করতে পারছেন না কেন? আজকে সবাই মিলে, আজকে উনি আমার পাশে বসে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী। এই কথাটার জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়ী। অ্যাবসলিউটলি বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারছেন না তাই নয়, তিনি বিশ্বাসযোগ্যতা তৈরি করতে চান না, কারণ তিনি সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে সিকিউর করতে চান। এখন তিনি বুঝে গেছেন সংখ্যালঘু ভোট ব্যাংক গুটি গুটি পায় অন্যদিকে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে শুনিয়ে দেবো কাসিম সিদ্দিকীর বক্তব্য, তারা ভয় পায় না, আর জুজু দেখানো চলছে না। মানুষ বুঝে গেছে যে আসলে উন্নয়ন নয়, চাকরি নয়, ডেভেলপমেন্ট নয়, কোনো শুধুমাত্র ভাতা দিয়ে আর সংখ্যালঘুদের ব্রেন ওয়াশ করে বেশি দিন এই ধরনের ভুল বোঝানো যাবে না। একটা ছোট্ট কথা আপনাকে বলে শেষ করছি। এই যে 4 দফা নির্বাচন হলো, বাকি 3 দফা আছে। এই 3 দফায় 24টা যে আসন আছে
তার মধ্যে আমার হিসেব মতো অন্তত 15টা আসন রয়েছে যেখানে সংখ্যালঘু এবং নিবিড়ভাবে সংখ্যালঘু ভোটার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেইটাকে টার্গেট করে ভোটের বাজারে হয়তো এরকম একদমই কথা তাই। বলেছেন। প্রতিটা কথা ভোটের বাজারে শুধুমাত্র মেরুকরণের জন্য, অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কোনো কোনো সময় লম্বা লম্বা তালিকা শোনান। আমি আসবো, এখানে আরও দুজন বাকি রয়েছেন, আমি সৌমিকের কাছে আসবো এবং কাজী মাসুম আক্তারের কাছে। তবে তার আগে শোনাবো যে মাঝে মধ্যেই যেরকম বলি না, জস্মিন দেশে জদাচার, মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন কখন কোন সময় কাদের বোধ হয় কাদের মন জয় করা দরকার, তাতে যা খুশি। কিছুক্ষণ আগে নির্মলবাবু বলছিলেন যে উইদাউট রেফারেন্সও বলে দেন অনেক সময়। উনি বলে দেন যে অনুকূল চন্দ্র ঠাকুর নাকি ওনার কাছে জমি চেয়েছিলেন, ইসকন উনি 700 একর নাকি গিফট করেছেন, যেমন ইচ্ছে উনি বলে দেন। উনি তারাপীঠ মন্দির তৈরি করেছেন বলে দেন উনি। আরে উনি তারপর রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজিকে ফলের রস খাইয়ে দিয়েছিলেন। তারপর তিনি মন্ত্র উচ্চারণ করেন কনফিডেন্সের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে অন্য যাদেরকে হেয় করছেন তাদের মন্ত্র উচ্চারণ করে দেন, অথচ যাদেরকে তোষণ করার চেষ্টা করছেন তাদের কিছু উচ্চারণ করার জানি না সেই স্পর্ধা দেখাবেন কিনা কখনো। একবার দেখাবো যে লম্বা তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং তারপর মঞ্চে দাঁড়িয়ে একের পর এক মন্ত্র উচ্চারণের ঘনঘটা। কাদের খুশি করতে তখন? মায়েশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, মাসির বাড়ির উন্নয়ন, বল্লভপুর ঘাট, জগন্নাথ ঘাট, জেঠির কাজ, এরকম অনেক কাজ আমরা কিন্তু ইতিমধ্যেই করে দিয়েছি। তাছাড়াও আপনারা শুনলে খুশি হবেন, দীঘার পুরীতে, আপনারা পুরীর মন্দিরে যান তো, উড়িষ্যায় আপনারা কি জানেন একই উচ্চতা পুরীর মন্দিরের মতো আমরা দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করছি। কালীঘাট যান না, কালীঘাট দেখে আসুন কি কাজ হচ্ছে। দক্ষিণেশ্বর গেছেন নতুন হবার পরে, তারাপীঠ গেছেন নতুন হওয়ার পরে, ফুল্লরা গেছেন, সতীপীঠ, কঙ্কালীতলা গেছেন, নন্দিকেশ্বরী গেছেন, অট্টহাস্য গেছেন। বাংলায় কিন্তু সমস্ত সতীপীঠের সমস্ত স্থান, কাজে বাংলার গৌরব। অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল, যেটা স্টেট গভর্নমেন্টের, আমি দিয়ে দিয়েছি। আমরা যত কাজ করেছি, তীর্থস্থান এটা একটা হেরিটেজ, মনে রাখবেন, ট্যুরিজমের জন্য। তীর্থস্থানকে বাদ দিয়ে হেরিটেজ ট্যুরিজম হয় না। দেবী চরাচর সারে কুচশিষ ভূত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মোহভাগে, বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমো। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মা। আমি খুব সংক্ষেপে আসবো সৌমিকের কাছে এবং কাজী মাসুম আক্তারের কাছে। কখনো লম্বা তালিকা, কখনো ভুল মন্ত্র উচ্চারণ, কনফিডেন্স পান, কারণ জানেন যে এই অংশ থেকে কোনো প্রতিবাদ হবে না, কারণ সহ্য করাটাই বোধহয় একটা আমাদের নিয়ম হয়ে গেছে, আমরা হজম করতে শিখে গেছি। দুর্নীতি হোক, গীতার অপমান হোক, বিবেকানন্দ রবীন্দ্রনাথের অপমান হোক, আমাদের মন্ত্র হোক, আমাদের সনাতন ধর্ম হোক, কিন্তু অন্য ক্ষেত্রে উনি সবসময় সচেতন থাকেন, কারণ ওই যে কোট আনকোট দুধেল গাইদের সমর্থন করা, তাদের জন্য ভাবা, তিনি বলেন ভেবেছি, বেশ করেছি, আরও ভাববো। তাই তাদের জন্য সেক্ষেত্রে তিনি সাবধান থাকেন, সচেতন থাকেন, এক্ষেত্রে থাকেন না। সৌমিক। স্বর্ণালী, আমার একটা কথাই প্রথমে মনে হচ্ছে, চোরে শোনে না ধর্মের কথা। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই, মেধাহীন মুখ্যমন্ত্রী আপনি স্বামীজিকে কখনো পড়েননি। যদি পড়তেন বাংলার মসনদে বসে কথা বলতেন না। আমি মনে করিয়ে দিতে চাই কাশ্মীরের একটা ঘটনার কথা। কাশ্মীরের দেবী ক্ষীর ভবানী মন্দির, স্বামী বিবেকানন্দ গেছেন সেখানে মোগলদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত মন্দির দেখে স্বামীজি মনে মনে ভাবছেন, ইস, আমি যদি তখন থাকতাম এই অবস্থা হতে দিতাম না। তখনই দৈববাণী হয়, আমি তোকে রক্ষা
করি না তুই আমাকে রক্ষা করিস। আমি যদি চাইতাম এক্ষুনি কি 7 তলা সোনার মন্দির তৈরি হতে পারতো না? এটা হচ্ছে আমাদের ভারতের ধর্মবাদ, আধ্যাত্মবাদের কথা স্বামীজির জীবনীতে পড়তে পারতেন। কিন্তু ভরংবাজি মুখ্যমন্ত্রী, আপনি ক্ষমতায় আসার আগে রামকৃষ্ণ কথামৃত নিয়ে বিভিন্ন মিডিয়া চ্যানেলে গিয়ে ভরং দেখাতেন, কিন্তু একটা পাতাও পড়েছেন বলে আমি মনে করি না। এরপরে উনি বলছেন রামকৃষ্ণ মিশন তো ভোট দিতে পারে না, তাহলে এরা কেন, সাধু সন্ন্যাসীরা কেন এইসব নিয়ে কথা বলবে? আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি আপনার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, আপনি কোন কোন কাজটা সিদ্দিকুল্লাহ চৌধুরী করেছিল? সিদ্দিকুল্লাহ চৌধুরীর সামাজিক পরিচয় কি? জামাত উলেমা ই হিন্দ, তার প্রধান ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেখান থেকে আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরী না না আপনার সিদ্দিকুল্লাহ ইমাম বরকতির পাশে দাঁড়িয়ে ইমাম আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলছেন, আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলছেন, শৌমিক আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বলছেন, আমি শুনলাম। শৌমিক প্লিজ সময় অল্প, আমি কাজী মাসুম আক্তারের কাছে আসবো। শৌমিক প্লিজ, আমি কাজী মাসুম আক্তারের কাছে আসবো, তার আগেই বলি, আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথা বললেন, আমি কাসেম সিদ্দিকীর কথা বলছি। হয়তো সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো অত উচ্চ পদে তিনি নেই, কিন্তু কাসেম সিদ্দিকীরাও কিন্তু এই রাজ্যের সংখ্যালঘুদের প্রতিনিধি, সংখ্যালঘুদের মুখ। তারা কি বলে জানেন? এই যে এত সংখ্যালঘুকে কাছে টানার, প্রাণে টানার, দুধেল গাই বলে জড়িয়ে ধরার চেষ্টা, সত্যি সত্যি সংখ্যালঘুরা বা মুখ্যমন্ত্রী ভাষায় দুধেল গাইরা এখনো কি অন্ধের মতো তাকে বিশ্বাস করেন? কাসেম সিদ্দিকীর বক্তব্য শোনাবো, কাজী মাসুম আক্তারের কাছে আসবো। আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে, আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না, আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না। তাহলে ইউপিতে যে যোগী আছে, বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, আসামে ত্রিপুরায় বিজেপি আছে, ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে? ও নামাজ বন্ধ হয়ে গেছে, কুরবানি বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সবাই আরামসে আছে। আমি তো আসামে যাই, আমি তো ত্রিপুরায় যাই, আমি মেঘালয় যাই, ওখানে তো ডান্সে সব চলছে, কোনো অসুবিধা নেই। তো আর ভয় দেখাতে পারবে না, আর ভয় দেখাতে পারবে না। সংখ্যালঘু আমার ভোট ব্যাংক, সংখ্যালঘু তোমাদের নিয়ে বাজাবো ড্যাং ড্যাং বাজনা, একটা অদ্ভুত রকমের নিজস্ব জগতে তৈরি হয়ে ধারণা নিয়ে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ভোটের মধ্যে ট্রাম্প কার্ড, টোপ হলো না, কোপ হলো না, এবারে এন্ড মুহূর্তে শেষ পাতে দইয়ের মতো একদম ট্রাম্প কার্ড দিয়ে দিল, যাতে একদম অভ্যর্থ কাজ হবে। কাজী মাসুম আক্তার, কাজ হবে কি মনে হচ্ছে? হিন্দু সাধু সন্তদের অপমান করে সংখ্যালঘুদের মন জয় করা যাবে? আমি বলি একটু, ভোটের প্রয়োজনে মাননীয় কখনো মস্ত বড় হিন্দু হিসাবে নিজেকে প্রমাণ করতে চান, তাই 700 কোটি টাকার মন্দির সংস্কার উনি করছেন জনগণের ট্যাক্সের টাকা। আবারও মুসলমানদের, অসচেতন মুসলমানদের আবেগে সুশ্রুতি দিয়ে, ধর্মীয় আবেগে সুশ্রুতি দিয়ে হিজাব করে মুসলিম দরদি হতে চান কেবলমাত্র ভোটের স্বার্থে। আসলে উনি যেটা করছেন সেটা হচ্ছে ওনার টোটাল যে বিষয়, যে বিতর্ক নিয়ে আলোচনা হচ্ছে, এতে একটা জাতি দেখে যাচ্ছে, তার হচ্ছে মুসলমান জাতি, তারা দেখে গেল। ঠিক লজ্জিত হওয়ার জায়গা, সম্প্রীতির বাতাবরণ নষ্ট হচ্ছে। আমি চিনি সাধু মহারাজ, এই দিলীপ মহারাজ জিকে চিনি আমি, ওনাকে বলছে ওই লোকটি, মানে দিলীপ মহারাজ হচ্ছে ওই লোকটি, মর্যাদা দেখুন। প্রধানমন্ত্রী হচ্ছেন তুই, ওই লোকটি, রাজ্যপাল হচ্ছে ওই লোকটি। ঠিক মমতা বলে ডাকে তখন কথা বলেছেন, যখন শুভেন্দু মমতা বলে ডাকে বলেছে, লজ্জা করে না? যখন প্রধানমন্ত্রী শিখদের পাগড়ি পরে তখন কথা বলবেন, প্রধানমন্ত্রী শিখ সম্প্রদায়কে খুশি করার জন্য পাগড়ি পড়েছে, বলতে পারবেন? আরে শিখ সম্প্রদায় বলতে পারবেন? আমাদের শেখ হাসিনা বলে না, বেগম খালেদা জিয়া বলে না, শেখ হাসিনা বেগম খালেদা জিয়া বলে না। সময় একদম শেষ। অম্বিকানন্দ মহারাজ হাত তুলছেন। হ্যাঁ, খুব সংক্ষেপে একবার, হ্যাঁ বলুন, এক লাইন। স্বর্ণালী, আপনি ভুলে গেছেন কয়েকদিন আগে বঙ্গীয় ইমাম পরিষদ বলে একটি সংস্থা,
তাদের অফিসিয়াল প্যাডে চিঠি লিখেছে মুসলমান সমাজের উদ্দেশ্যে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, যখন বঙ্গীয় ইমাম পরিষদ মুসলিম সম্প্রদায়কে উস্কানি দিতে পারে ভোটের জন্য, আছে আরে কত দেখাবেন, আরে কত আছে, কত আছে, তাহলে একজন হিন্দু সন্ন্যাসী কেন? সময় একদম শেষ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি ডিবেট এখানেই শেষ করলাম, সময় একদম শেষ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ডিবেট এখানেই শেষ করলাম। প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট ভোট ব্যাংক বানিয়ে রাখা। থ্যাংক ইউ সো মাচ সৌমিক, সৌমিক থেমে যান, থেমে যান, থ্যাংক ইউ সো মাচ। প্রশ্ন হচ্ছে এখনো নিজস্ব ভোট ব্যাংককে কতদিন আপ্রাণ মরিয়াভাবে ধরে রাখা যায়, আগলে রাখা যায়, কারণ সবাই তো বুঝতে শিখে গেছেন, সবাই জানতে পারছেন, সবাই দেখতে পাচ্ছেন, সবাই বুঝতে শিখে গেছেন। অতএব যাবতীয় চুরি দুর্নীতি শুধুমাত্র ধর্মীয় তাস দিয়ে যে বাজিমাত করা যাবে না, এটা রাজ্যের শাসক দল কবে বুঝবেন, কবে? একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।